আমি মোহাম্মদ আশরাফ হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সবাই ভালো আছো, সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি অর্থনীতির সংজ্ঞা, পরিধি, বিষয়বস্তু, শ্রেণীবিন্যাস, সম্পদ, অসীম অভাব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা সবাই সচেষ্ট ছিলে, আন্তরিকভাবে তোমরা পাঠ গ্রহণ করেছো। সেই পাঠের আলোকে আজকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা যাব। পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো সমাজ, যে কোনো দেশের মানুষের কল্যাণ নিহিত থাকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কার্যাবলীর উপর। যে কোনো দেশের অর্থনীতিকে কেন্দ্র করেই সেই দেশের সামাজিক এবং অন্যান্য রীতিনীতিগুলো গড়ে ওঠে এবং আইনগত কাঠামো ভিত প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যে প্রাতিষ্ঠানিক এবং আইনগত কাঠামোর মাধ্যমে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকেই অর্থব্যবস্থা বলা হয়। বিশ্বে বিদ্যমান দেশগুলোতে বিভিন্ন রকমের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। আমরা প্রধানত 4 প্রকারের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। 2 নম্বর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। ধনতন্ত্রের মাধ্যমে বা পৃথিবীর যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় মূলত সম্পদকে কেন্দ্র করে, অর্থাৎ সম্পদের প্রতিযোগিতা এবং শ্রেণী বিন্যাস বা শ্রেণী শোষণের উদ্ভব ঘটে মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মাধ্যমে। 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে বিশ্বের সর্বপ্রথম ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রচলন ঘটে। এই ধনতন্ত্রের মাধ্যমে মূলত পর্যায়ক্রমিকভাবে যে কোনো সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থার ক্রমবিন্যাস ঘটেছে। এখন আমরা আলোচনায় যাব ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। যে অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগকে প্রাধান্য দিয়ে ব্যক্তিগত মালিকানা এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এমনকি কেন্দ্রীয় কর্তৃপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতির মাধ্যমে যে অর্থব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, যেরকম সম্পদের ব্যক্তিগত মালিকানা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকবে। এক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানা বলতে কোনো বিষয় বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে কোনো সম্পদ একত্রিতভাবে একচেটিয়াভাবে থাকবে না। একদিকে ব্যক্তিগত মালিকানা, অন্যদিকে সরকারি মালিকানা যুগপতভাবে অবস্থান করে। তারপর আমরা আসব ভোক্তার সার্বভৌমত্ব বা স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে কোনো ব্যক্তি ভোক্তা তার ইচ্ছা মাফিক তার পূর্ণাঙ্গ স্বাধীনতার মাধ্যমে দ্রব্য ভোগ করতে সক্ষম হয়। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা, কোনো ধারাবাহিক নিয়মকানুন নেই যে বাধ্য হয়ে তাকে কোনো দ্রব্য ক্রয় করতে হবে, এরকম কোনো বিধিনিষেধ বা আইন কানুন নেই। তার উপযোগিতার উপর ভিত্তি করে যে দ্রব্য থাকে সে বেশি উপযোগ পাবে, সেই দ্রব্য এসে ক্রমপর্যায়ে ভোগ করতে থাকবে। অর্থাৎ
ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোক্তার পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে, সার্বভৌমত্ব রয়েছে। অবাধ প্রতিযোগিতা, এই অবাধ প্রতিযোগিতা বলতে বোঝানো হয় যেহেতু সম্পদের ব্যক্তিগত মালিকানা রয়েছে, এই ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে সম্পদ গড়ার ক্ষেত্রে বা তার উৎপাদন পরিচালনার ক্ষেত্রে সে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। যে দ্রব্য, যে পণ্য এবং যে সামগ্রী গুণগত মানে উন্নত, সেই পণ্যই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে বাজার সৃষ্টি করতে সক্ষম হবে, সেই পণ্যই বাজারে টিকে থাকবে। এইভাবে পণ্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে যারা ভোক্তাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় তারাই অবাধ প্রতিযোগিতার টিকে থাকে এবং তাদের উৎপাদন ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়। শ্রেণী শোষণ, শ্রেণী শোষণ বলতে বোঝানো হয় যে যেহেতু অবাধ প্রতিযোগিতা বিদ্যমান, সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, এই শ্রেণী শোষণের ক্ষেত্রে ধনী আরো ধনী হচ্ছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিণত হচ্ছে, আর যারা নিম্নবিত্ত তারা ভূমিহীনে পরিণত হচ্ছে। এমনকি মালিক শ্রমিকের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বিদ্যমান। মালিক শ্রেণী বা ধনী শ্রেণী তারা পুঁজির পাহাড় গড়ে তুলতেছে, আর শ্রমিক শ্রেণী ক্রমান্বয়ে নিঃস্ব হচ্ছে বা সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হচ্ছে। এই শ্রেণী শোষণ সৃষ্টি হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে কোনো ব্যক্তি তার উৎপাদন পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারবে। ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা রয়েছে। সে উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, উপকরণগুলো সমন্বয় করেই তিনি উৎপাদন কার্য পরিচালনা করতে সক্ষম হবেন। এক্ষেত্রে তার কোনো বিধিনিষেধ নেই। বাজারে বা উৎপাদনে টিকে থাকার জন্য তার দক্ষতা এবং সক্ষমতা অনুযায়ী তিনি উৎপাদন পরিচালনা করবেন। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে বোঝানো হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনকে কেন্দ্র করে দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়, আর চাহিদা এবং যোগানের সমন্বয় সাধনের মাধ্যমে দাম ব্যবস্থা নির্ধারিত হয়। অর্থাৎ চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবে সমন্বয় সাধনের মাধ্যমে বাজারে দ্রব্যের দাম নির্ধারিত হয়। যখনই চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, অর্থাৎ যে দামে একজন ক্রেতা কোন দ্রব্যের ক্রয় করতে ইচ্ছুক, সেই দ্রব্যের জন্য ওইটাই হবে চাহিদা দাম। আবার যে দামে কোন বিক্রেতা একটি পণ্য বিক্রয় করতে ইচ্ছুক, সেইটাই হবে যোগান দাম। এই চাহিদা দাম এবং যোগান দাম যে ক্ষেত্রে সমান হবে, সেই ক্ষেত্রে দাম নির্ধারিত হবে। চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে এই দাম নির্ধারণ হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বিদ্যমান। মুনাফা সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ বলতে বোঝানো হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্যই থাকে মুনাফা সর্বোচ্চ করা। অর্থাৎ একজন ব্যক্তি স্বল্প খরচে যত বেশি সংখ্যক উৎপাদন করতে সক্ষম, সেই প্রচেষ্টা চালিয়ে থাকে। অর্থাৎ স্বল্প খরচে অধিক উৎপাদন করাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল স্লোগান। অর্থাৎ স্বল্প খরচে অধিক উৎপাদন, অধিক মুনাফা। প্রযুক্তি জ্ঞানের প্রয়োগ, প্রযুক্তি জ্ঞানের প্রয়োগ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বৃহদায়তন উৎপাদন পদ্ধতি পরিচালিত। এই বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে থাকে। অর্থাৎ শ্রম বিভাগ প্রবর্তন, আধুনিক কলা কৌশল প্রয়োগ, এমনকি পণ্যের শ্রেণীবিন্যাস, বাজারজাতকরণ, সবকিছুর ক্ষেত্রে প্রযুক্তি জ্ঞান ঘটিয়ে থাকে। এরপর আমরা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বোঝানো হয় যে অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় কর্তৃপক্ষ বিদ্যমান এবং
কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে ব্যক্তিগত সম্পদ বলতে কোনো কিছু থাকে না। কেন্দ্রীয়ভাবে উৎপাদন কার্য কর্মবন্টন পরিচালিত হবে এবং সেই বন্টন অনুযায়ী তাদের মজুরি নির্ধারিত হবে। এক্ষেত্রে ব্যক্তিগত সম্পদের পূর্ণাঙ্গ অনুপস্থিতি রয়েছে। মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা বলতে বোঝানো হবে যে অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে কেন্দ্রীয় মালিকানা থাকবে, ভোক্তার সার্বভৌমত্ব অনুপস্থিত, অবাধ প্রতিযোগিতার পরিবর্তে কেন্দ্রীয় মালিকানা থাকবে, শ্রেণী শোষণ থাকবে না, শ্রেণী শোষণ পূর্ণাঙ্গ অনুপস্থিত, ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা নেই, কেন্দ্রীয় কর্তৃপক্ষের উদ্যোগ থাকবে, পরিকল্পনা থাকবে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার পরিবর্তে কেন্দ্রীয় দাম ব্যবস্থা নির্ধারিত থাকবে, মুনাফা সর্বোচ্চকরণ বলতে কোনো বিষয় থাকবে না। এরপর আমরা আসবো ইসলামী অর্থ ব্যবস্থা। এই দুই অর্থ ব্যবস্থার সংমিশ্রণ হয় মিশ্র অর্থ ব্যবস্থা। আর ইসলামী অর্থ ব্যবস্থা বলতে বোঝানো হয় যে অর্থ ব্যবস্থার মধ্যে বা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব এই সমস্ত দেশগুলোতে ইসলামী অর্থ ব্যবস্থা বিদ্যমান। যে অর্থ ব্যবস্থায় পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকেই বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। এই ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমে সমস্ত ইসলামী ধ্যান ধারণার সূত্রপাত ঘটে এবং মানব কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ নিহিত থাকে। এই চার প্রকারের অর্থ ব্যবস্থা বিদ্যমান। এরপর আরেকটি অর্থ ব্যবস্থা রয়েছে যাকে বলা হয় মুক্ত বাজার অর্থ ব্যবস্থা বা অবাধ অর্থ ব্যবস্থা। যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা, বেসরকারীকরণ, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ এবং অবাধ প্রতিযোগিতা এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এবং ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে বলা হয় মুক্তবাজার অর্থ ব্যবস্থা। এখন আমরা যাব গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায়। অর্থনৈতিক সমাধান। চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে উৎপাদন নির্দেশ করা হয়েছে। ডিডি চাহিদা রেখা, এস এস যোগান রেখা, ডিডি ডিডি চাহিদা রেখা, এস এস যোগান রেখা। প্রাথমিকভাবে এস এস যোগান রেখা ডিডি চাহিদা রেখাকে ই বিন্দুতে সেট করেছে। ই বিন্দুতে সেট করার ফলে দাম নির্ধারিত হয়েছে। দাম নির্ধারিত হয়েছে ওপি।
উৎপাদনের পরিমাণ ও কিউ। এখন যোগান বৃদ্ধি পাওয়ার ফলে দাম হ্রাস পেয়ে হচ্ছে P1, উৎপাদন পরিমাণ Q1 ভারসাম্য E1। আবার যোগান হ্রাসের ফলে নতুন ভারসাম্য হচ্ছে E2, দাম হচ্ছে P2, উৎপাদন পরিমাণ Q2। এইভাবে চাহিদা স্থির থেকে যোগান হ্রাসের ফলে এবং যোগান বৃদ্ধির ফলে, যোগান হ্রাস পাওয়ার ফলে চাহিদা বৃদ্ধি পায়, আবার যোগান বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদা হ্রাস পায়। এইভাবে চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবে দাম নির্ধারিত হয়। এই নির্ধারিত দামের মাধ্যমে যে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ দাম স্তর যত কম থাকবে সেই দেশের জনগণ অর্থনৈতিকভাবে তত কল্যাণ ভোগ করবে, তত সুবিধা পাবে। এইভাবেই যে কোনো দেশের অর্থনীতিতে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ এই চারটি কর্মপর্যায়ের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়ে থাকে, যে ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। এই কারণে বলা হয়ে থাকে যে ধনতান্ত্রিক, মিশ্র, ইসলামী, এমনকি মুক্তবাজার অর্থ ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ধনতান্ত্রিক বা মুক্তবাজার অর্থ ব্যবস্থা। আশা করছি তোমরা সবাই সচেষ্ট ছিলে, আন্তরিক ছিলে। অবশ্যই তোমরা ক্লাসটা আন্তরিকভাবে গ্রহণ করেছ। তোমরা বাসায় গিয়ে ভালোভাবে দেখবে, পরবর্তী ক্লাসে তোমাদের রিকোয়ারমেন্টগুলো অবশ্যই উপস্থাপন করবে। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।